দেখে ফেলেছি। বলুন না কার লাশ? আমি জানি না। আরো অনেক কথা আছে, সেসব কথা পরে হবে। এখনই হয়তো শয়তান মোহনলালের সাঙ্গ পাঙ্গরা ছেলেটিকে খুঁজতে আসবে। আমি পালাই গো, আমি পালাই, আমি পালাই, আমি পালাই। আমার ওই বাগানের কোণে কুড়ে ঘরে আবার কাঁথা ঢাকা দিয়ে শুয়ে পড়ি, আবার কাঁথা ঢাকা দিয়ে শুয়ে পড়ি। ঠিক আছে, কিন্তু শয়তান মোহনলাল তার লাশ পুঁতে ফেলেছে বাগান বাড়িতে। তবে কি এবারে ছোট বউ পায়েলের লাশ? যেমন করেই হোক আমাকে ব্যাপারটা জানতেই হবে। আলমারিতে লুকোনো ওই পায়েলের ডায়েরিটা আমি পড়ে ফেলবো, তারপর শুরু হবে আমার প্রতিশোধের খেলা। কোথায় গেল? কোন দিকে গেল? সে তো এদিকে এসেছিল। কার কথা বলছো ডাবলু? শয়তান শিশিরটার কথা বলছি বৌদিমণি। শিশির? কে শিশির? অনেক কথা, এখন বলার সময় নেই। যেমন করো তাই খুঁজে বার করতে হবে, নাহলে বড় অবস্থায় সংক্রমণ চাও মেরে আমার পেটের চামড়া তুলে দেবে। শুধু তোর পিঠের চামড়া তুলে নেবো না রে ডাবলু, তোর শরীর থেকে গোটা চামড়াটা আমি তুলে নেব। কেন? ওর অপরাধটা কি? ওর অপরাধ আমাদের শত্রু শিশিরটাকে এখান থেকে কোথায় সরিয়ে দিয়েছে। ও শিশির, মানে সেই শিশির। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। শয়তান মোহনলাল যাকে বাগান বাড়িতে এনে আটকে রেখেছে, খেতে দেয়নি, জল দেয়নি, এমনকি একটা কিডনি তুলে পর্যন্ত বিক্রি করেছে, সেই শিশির। ডাবলু তুমি এখান থেকে যাও। যাচ্ছি বৌদিমণি, কিন্তু একটা যাচ্ছি বৌদিমণি, আমার বাবুদের বুঝিয়ে বলবেন শিশিরের পড়ে সম্বন্ধে আমি কিছু জানি না। শিশিরের বলি যাবে পরে তুই সব জানিস। আমি বলছি ও জানে না। তুমি চ্যালেঞ্জ করছো কোন অধিকারে? আমি এবারে ছোট বউ সেই অধিকারে। তোমার যে কতখানি অধিকার সেটা আমার জানতে বাকি নেই। আরে যাও যাও যাও, তোমার চরিত্রের কীর্তি করার আমার জানতে বাকি নেই। দার্জিলিং যাওয়ার সময় তোমাকে কিভাবে অপমান করেছিলাম তোমার নিশ্চয় মনে আছে। পুরোনো কাশন দিয়ে ঘাট বেড়া বলে দিচ্ছে। বৌদিমণি আমি বলছিলাম কি, কিচ্ছু বলতে হবে না ডাবলু। আমি যখন বলেছি তুমি এই বাগান বাড়ি থেকে বেরিয়ে যাবে, যাও। কি বাগান বাড়ি থেকে বেরিয়ে যাবে? তবে রে জানোয়ার, শিশিরে কোথায় পালাইছিস বল? শিশিরে কোথায় লুকিয়ে রেখেছিস বল জানোয়ার। ওই ওর যদি শঙ্কর মাছের চাবুকটা তোমার পেশা মারি তাহলে কি হবে মজুমদার বাড়ির ফালতু মাল? তোর এত বড় সাহস আমার হাত থেকে চাবুক কেড়ে নিয়ে আমাকে ফালতু মাল বলে অসম্মান করা? দাঁড়া, এক্ষুনি আমি আমার জামাইবাবুকে বলে দেব। যা যা যা, জামাইবাবুকে বলে দেব? তোর জামাইবাবু আর জামাইবাবুর ভাইটা আমার হাতের মুঠোয়। শোন তুই, কে তোর হাতের মুঠোয় একটু পরে আমি তা বুঝিয়ে দিচ্ছি। ডাবলু কাজটা বোধহয় ভালো করে না বৌদিমণি। কেন? বড় বাবুকে আপনি চেনেন না, সেই লোকটা পারে না এমন কোনো কাজ নেই। আমি জানি ডাবলু, আমি সব জানি। বড় বাবু ছোট বাবু খারাপ করে। আমি জানি ডাবলু, আমি সব না জানি। আপনি জানেন না, কারণ কারণ আপনি ছোট বৌদিমণি নন। কি বলে? কি বলে ডাবলু? তুমি এক্ষুনি কি কথাটা বললে? আমি এ বাড়ির ছোট বৌদিমণি নই। এ কথা তুমি কি করে জানলে? তুমি ছাড়া এ বাড়ির আর কে কে কথা জানে বলো? বড় বাবু আর আমি ছাড়া এবারে তো আমরা পরিচয় কেউ জানে না, তবে আমি যে জানি এটা আমার বড় বাবু জানে না। ডাবলু তবে আমি এবারে থেকে চলে যাওয়ার আগে আমরা সব গোপন খবর আমি জানিয়ে দিই। বলো ডাবলু বলো, আমি সবকিছু শুনতে চাই, তুমি তাড়াতাড়ি বলো। বড় বাবু বৌদিমণির কথা, বড় বাবু মা বাবার কথা, ওসব কথা আমি সব শুনেছি, আরো যদি কিছু বলার থাকে তুমি বলো। একক ভাস্কর মহারাজের মাথায় আঘাত করে সত্যযুগ আসতে পাণ্ডুলিপিটা কেড়ে নেওয়া হয়েছিল। ছোট বৌদিমণি সেদিন অন্যায়ের প্রতিবাদ করায় বড় বাবু ছোট বৌদিমণি গোলা টিপে মেরে ফেলে। আর সেই জন্যেই বুঝি তার নিজের দোষ ঢাকতে আমাকে এ বাড়িতে ছোট বউ হিসাবে ভাড়া খাটাতে নিয়ে আসা হলো, তাই তো? আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি। কি কথা ডাবলু? ছোট বৌদিমণির সঙ্গে আমরা তো হুমিল হলো কি করে? ছোট বৌদিমণিকে আমরা জমজ বোন ছিল। ডাবলু তোমার ছোট বৌদিমণি আমার যমজ বোন ছিল কিনা আমি জানি না, তবে আমার একটা যমজ বোন ছিল ডাবলু। ছোট বৌদিমণি মনের মুখে শুনেছি পায়েল আর দোয়েল নামে দুই যমজ বোন ছিল। দোয়েলের যখন 6 বছর বয়স তখন সে হারিয়ে যায়। ডাবলু কি বললে? আমি সেই দোয়েল, আমি তো 6 বছর বয়সে হারিয়ে গিয়েছিলাম, আর আমার যমজ বোন পায়েল। আমরা বাবা পালকে নিয়ে বস্তিতে থাকতেন। আমাদের বড় বউ বিল্ডিং হয়ে বস্তি করার সময় ছোট বাবুর সঙ্গে আমরা বোনে বিয়ে দিয়ে এবারে বউ করে নিয়ে আসে। তারপর কি হলো? সেই সঙ্গে আমরা বাবা আত্মহত্যা করে।
আর নয় বৌদিমণি, আর নয়। ডাবলু চিরদিনের মতো এই নরক ছেড়ে চলে যাচ্ছি। ডাবলু বিদায় বৌদিমণি। বিদায় ভাই, বিদায় ভাই, বিদায় ভাই। ও শয়তান মোহনলাল, তোমাকে আমি সহজে ছাড়বো না, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। শয়তানটা আমাকে আমার বোনের বাড়িতে ভাড়া খাটাতে নিয়ে এসেছে, ওর জন্য আমার বাবা মরেছে, আমার বোনকেও গলা টিপে শেষ করে দিয়েছে। শয়তানটার মুখ থেকে একটা একটা করে পাঁচরা করে নিয়ে শকুনের মুখে ছড়ে দেবো, কুকুরের মুখে ছড়ে দেবো, রাস্তায় ছড়ে দেবো। শয়তান মোহনলাল, তোমাকে মেরে আমি প্রতিশোধ নেবার প্রতিশোধ। ও প্রতিহিংসায় ভেতরটা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে, কিন্তু না, আর কয়েকটা দিন জন্য হলেও আমাকে অপেক্ষা করতেই হবে। ওই লেখক ভাস্কর বাবুর সঙ্গে আমাকে দেখা করতেই হবে, কিন্তু কি উপায়? যে কোনো উপায়ে তোমাকে কাল সন্ধ্যাবেলায় ভাস্কর ব্যানার্জির বাড়ি যেতে হবে পায়েল। থানায় একটু আগে ছোট বাবুর মুখে শুনলাম ওই লজ্জা লম্পট ভাস্কর ব্যানার্জি ঝিলমিল নামে মেয়েটাকে বিয়ে করার পর থেকে আবার সত্যযুগ আসছে লিখতে শুরু করেছে। শুধু লেখাই শুরু করেনি, অনেকখানি লিখেও ফেলেছে। ও তাই নাকি ছোট বাবু? হ্যাঁ ম্যাডাম, প্রথম পরিচ্ছদ লিখেছে সে এই বাড়ির কথা। আপনি কি করে জানলেন? কি যে বললাম ম্যাডাম, আমি এখান থেকে থানায় পৌঁছবার সঙ্গে সঙ্গে এমএলএ সাহেব বড় বউকে লুকিয়ে আমার কানে কানে খবরটা দিয়ে গেলেন। ও তাই বুঝি? আর বলে গেলেন। কি বলে গেলেন? আমাদের বড় বউই নাকি গোপনে গোপনে ভাস্করকে লেখার সাহায্য করছে। ছোট বাবু, আর হ্যাঁ, আর একটা কথা, যে ছেলেটিকে দীর্ঘদিন ধরে আপনারা এই বাড়িতে আটকে রেখেছিলেন, সেই শয়তান ছেলেটা এই বাড়ি থেকে পালিয়ে গেছে। আপনার শালির মুখ থেকে এই মাত্র কথাটা শুনে এলাম, তাই আপনারা দু ভাই একটু সাবধানে থাকবেন। চলি। শিশির পালিয়ে গেছে? তাহলে কি হবে রে ভাই? ও যদি সব খবর ভাস্করকে বলে দেয়, তাহলে আমরা কি ধরা পড়ে যাব? পাগল না মাথা খারাপ দাদামণি, আমি আছি তো। আপনি তো ঠিকই বলেছেন, আমাকেই যেতে হবে সেই শালা লেখক ভাস্করটার বাড়িতে। তুমি যাবে না, আমিও সঙ্গে যাব। না 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 না, তোমাকে যেতে হবে না গো, তোমাকে যেতে হবে না। তোমরা দু ভাই মিলে আর বসে বসে ঘরে আনন্দ করবে, আর আমি গিয়ে সেই শালা লেখক ভাস্করটার লেখার একেবারে 12টা বাজে ছেড়ে দিয়ে আসবো। এবার আমরা তাহলে বাজিমাত করব। আর কাল থেকে আমি সাপ হয়ে কামড়াবো আর ওঝা হয়ে ঝাড়বো। আমার জীবন নিয়ে চিনিমিনি খেলেছে, তাকে আমি এত সহজে কিছুতেই ছেড়ে দেবো না। তুমি কি অসুস্থ হয়ে পড়েছো কাকিমা? না, আমি অসুস্থ নই, আমি সম্পূর্ণ সুস্থ। তুমি সুস্থ হলে আমার কাকার লেখার ওইভাবে ব্যাঘাত ঘটাতে পারতে না কাকিমা। কাকিমা কাকিমা কাকিমা, ডিসগাস্টিং। বারবার কাকিমা বলে ডাকতে কি তোমার কাকা ভণ্ড লেখকটা আমার কাছে পাঠিয়েছে? সে কি মনে করছে বারবার কাকিমা কাকিমা বলে ডাকলেই আমি তার বউ হয়ে যাব? আমি বেরিয়ে যাও, গেট আউট, আই সে গেট আউট। আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও বলে দিচ্ছি। তাপস, তুই এখন এখান থেকে একটু যা তো বাবা, আমি আমার জায়ের সঙ্গে কয়েকটা কথা বলে নিতে চাই। যাচ্ছি মা। এই যে মিসেস ব্যানার্জি, আপনার যদি কিছু বলার থাকে আপনি তাড়াতাড়ি বলে ফেলুন মিসেস ব্যানার্জি। তার আগে তুমি এই সিঁদুরটা নিয়ে সিথি ভর্তি করে সিঁদুর পরে ফেলো, শাখা পলাগুলো পরে নাও, তাহলেই দেখবে তুমি অনেক কিছু মেনে নিতে শিখেছো। কোয়াইট ইম্পসিবল। ওইসব শাখা সিঁদুর পোলা টোলা আমি কিছুতেই পরবো না। হটবাড়িতে করে বিয়েটাকে আমি বিয়ে বলে কিছুতেই মানতে পারবো না, কারণ আমি আমার ভালোবাসার প্রথম পুরুষ শিশিরকে আজও এখনো ভালোবাসি। তাহলে শোনো, শিক্ষিতা আধুনিকা সুন্দরী মেয়েরা মেয়ে হয়ে ওঠার সঙ্গে সঙ্গে কাউকে না কাউকে ভালোবাসতে চায়। পথে ঘাটে স্কুলে কলেজে তাদের অনেক ছেলেকে দেখে ভালো লাগে। যৌবনে চড়াই উত্তরায় পেরোতে পেরোতে একটা মেয়েকে একাধিক পুরুষের কাছ থেকে ভালোবাসার কথা শুনতে হয়। তাই বলে কি সেই একটা মেয়ে ভালোবাসার কথা বলা ওই একাধিক পুরুষকে বিয়ে করতে পারবে? যাও যাও যাও, তোমাদের কারো কোনো কথা আমি শুনবো না। আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন আমার যা খুশি আমি তাই করবো। হ্যাঁ, যা খুশি আমি তাই করবো।
আমার বউ ঝিলমিল নাকি? শাট আপ ননসেন্স। ফার্দার তো আপনি আমাকে বউ বলে ডাকবেন না। যান, এই ঘর থেকে বেরিয়ে যান। পাহাড় গরম হলেও বরফ কিন্তু গলবে না। আচ্ছা আচ্ছা, বেহায়া নির্লজ্জ তো আপনি। এই যে শুনুন, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত পারেন হাসুন, আমি বাইরে চলে যাচ্ছি। আর বেশি কিছুক্ষণ আপনার সামনে থাকলে আমি পাগল হয়ে যাব। আমি বোধহয় পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। পাগল তো হওয়ারই কথা, কারণ ওরা একে অপরকে ভীষণ ভালোবাসতো, একজন অপরজনকে পেয়ে পূর্ণ হতে চেয়েছিল। আমি কতবার ওদের বারান্দায় লিখতে লিখতে শুনতে পেয়েছি ঝিলমিল ওই শিশির নামটা উচ্চারণ করতে করতে কখনো হাসছে, কখনো বা কাঁদছে। কিন্তু লেখক, আপনি আমার চরিত্র লিখেছেন কি? আপনি কোন চরিত্র? আমি চরিত্রহীন একটা চরিত্র। সোজা কথাই বলুন। আমি শান্তিরক্ষকের চাকরি করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি শান্তি রক্ষাই করতে পারি না। কারণ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অধিকাংশ সময় দোষী ব্যক্তিকে ছেড়ে দিয়ে নির্দোষ ব্যক্তির হাতে হাত কড়া পরিয়ে হাজতে ঢুকাতে হয়। হে চরিত্র, তুমি বলে যাও, তুমি বলে যাও। আমার ঘুষ না খাওয়ার ইচ্ছে করলেও আমাকে ঘুষ খেতে হয়। কেন? আমার ঘুষ না খেলে আমার সহকর্মীরা আমাকে নিয়ে উপহাস করে। তাছাড়া প্রতি মাসের শেষে আমার উপরওয়ালারা আমার কাছ থেকে ঘুষের বকরা চাই। যদি না দিই তাহলে আমাকে কোথাও দূরে ট্রান্সফার করে দেবে, কিংবা গুন্ডা লেলিয়ে আমার স্ত্রী কন্যার উপর ওরা জুলুম চালাবে। এ কথা তুমি জনগণকে বলতে পারো না? জনগণকে বললে কোনো কথা হবে না। 50 রকমের জনগণ, 50টা রাজনৈতিক দলের সমর্থক, তারা আমার মুখের কথায় এক দল আর এক দলের সঙ্গে ঢিল ছোড়াছুড়ি করবে। তাছাড়া এনকোয়ারি চলবে, লোক জানাজানি হবে। এই সুকারামকে ছেড়ে দিয়ে দুঃখারাম জামালউদ্দিনকে নিয়ে কেলেঙ্কারির মালাইকারি হয়ে যাবে। হবেই তো, কারণ এই ঘটনা শুরু এখন নয়, এই ঘটনা শুরু সেই দাপরের শেষার্থ থেকে। আপনি লিখুন লেখক, আপনি লিখুন, আমি আপনাকে বাইরে পাহারা দিচ্ছি। আবার লেখার একটা পুরনো চরিত্র আপাতত আমার সাহিত্যের পাতা থেকে বেরিয়ে গেল। আপনার কাহিনী নতুন চরিত্র, আমরা যেন একটা নতুন খবর নিয়ে এসেছি ভাস্কর বাবু। এই খবরটা কি? আমার মৃত্যুর অ্যাডভান্স খবর ডাবলু। সেবার তো তুমি আমার মাথা ফাটিয়ে দিয়েছিলে, এবার কি ওই মিস্টার মোহনলাল আমাকে এখান থেকে আউট করে দেওয়ার জন্য মারণাস্ত্র পাঠিয়েছে? মারণাস্ত্র বের করে তোমার সেই মারণাস্ত্র। বেশি কথা বলার সময় নেই ভাস্কর বাবু, আমার পেছনে ওরা চড় লাগিয়ে দিয়েছে, তাই আপনাকে অস্ত্রটা তুলে দিয়ে সেদিনে অপরাধী ক্ষমা চেয়ে এনেছি। আপনি আমাকে ক্ষমা করতে পেরেছেন তো? ওঠো ডাবলু, ওঠো। তোমাকে আমি অনেক আগে ক্ষমা করেছি, কিন্তু ওই শয়তান মোহনলালকে আমি জীবনে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। বের করো তোমার অস্ত্র। কোথায় তোমার অস্ত্র? এই নীল শয়তানদের মরণাস্ত্র। এ কি? এটা তো একটা চিঠি। আপনি তো বলছিলেন ভাস্কর বাবু, কলমের চেয়ে শক্তিশালী অস্ত্র এই পৃথিবীতে আর কিছুই নেই। তাই আমি আমার কলম দিয়ে মজুমদার বাড়ি অত্যন্ত গোপন খবর ওই চিঠিতে লিখে আপনাদের তুলে দিয়ে গেলাম। আর দরকার হলে আমাকে ডাকবেন, পায়েল বৌদিমণি আসছে আপনার সঙ্গে দেখা করতে, তার আগে চিঠিটা পড়ে নেবেন। চলি। মজুমদার বাড়ির ছোট বউ পায়েল, দুর্মাদ দুর্বার মেঘনাথের স্ত্রী পায়েল, আমার সাহিত্যের অনুরাগী পায়েল আমার সঙ্গে দেখা করতে আসছে। খবর আসবে, খবর, নতুন খবর। হাসি বন্ধ করো। তুমি তোমার বাকি লেখাটা লিখে আমার হাতে তুলে দেওয়ার চেষ্টা করো কাকা। আমি এক্ষুনি গিয়ে প্রেসে জমা দিয়ে আসবো। তাপস, আমার কি একাদশ পরিচ্ছদ লেখা শেষ হয়ে গেছে? নিশ্চয় প্রেসের লোকেরা তোমার দ্বাদশ পরিচ্ছদ ছাপার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। কেন জানো? কেন? আমার বাবার মোহনলাল মজুমদার তোমার বাকি লেখাটা যাতে শেষ না হয় তাই শেষ কামার দেওয়ার চেষ্টা করবে। তাই তোমাকে আমি হাত জোড় করে অনুরোধ করছি কাকা, সব কাজ ফেলে, সব চিন্তা ভুলে তুমি সত্যযুগ আসছে শেষ অংশটুকু লিখে আমার হাতে তুলে দেওয়ার চেষ্টা করো কাকা, চেষ্টা করো। আবার সেই চেষ্টা যদি ব্যর্থ হয়ে যায় তাপস, তাহলে যে তোমার আমার মায়ের আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না কাকা, কোনো পথ থাকবে না কাকা। তুই কাঁদছিস তাপস? কাঁদবই তো কাকা। তুমি যে এদেশে যুবশক্তির ঘুম ভাঙানো গান, তুমি যে আমাদের আদর্শ, তা আদর্শহীন মানুষেরা কি বেশি দিন বেঁচে থাকতে পারে? পারে না কাকা, পারে না, পারে না কাকা, পারে না কাকা, পারে না, পারে না কাকা। আবার ভাইপো তাপস একদিন তার বাবার কথা শুনে ওই মোহনলালের সাথে হাত মিলেছিল, কিন্তু পরে সে ভুল বুঝতে পেরে আবার সত্যের কাছে ফিরে এসেছে। তাই আপাতত চরিত্রটা কাঁদতে কাঁদতে আবার চরিত্রে সাহিত্যের পাতা থেকে বেরিয়ে গেল। কিন্তু
কিন্তু আমার সাহিত্যের পাতায় কেউ হাসতে হাসতে এসে কেন বলছে না? ভাস্করদা, আমি কিন্তু মজুমদার বাড়ির নরক থেকে মুক্তি পেয়ে আপনার কাছে চলে এসেছি। কে কে তুমি? আমি শিশি। তুমি সেই শিশির যে শিশিরকে ঝিলমিল নামে একটা মেয়ের কাছ থেকে ওই মোহনলালের গুন্ডারা তুলে নিয়ে গুম করে আটকে রেখেছিল? হ্যাঁ হ্যাঁ ভাস্করদা, সেই জন্যই তো বললাম আমি ওদের নরক থেকে মুক্তি পেয়ে আপনার কাছে চলে এসেছি। কিন্তু কিন্তু কি? আমার ভালোবাসা সেই ঝিলমিল এখন কোথায় আছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না। আপনি কি তার সন্ধান দিতে পারেন ভাস্করদা? তুমি ঝিলমিলকে পেলে? তাকে বিয়ে করব, ছোট্ট মিষ্টি সুন্দর একটা সংসার সাজাবো, কারণ ঝিলমিল আমার স্বপ্ন। তোমার সেই স্বপ্ন যদি অন্য কারো হৃদয়ে অনুপ্রবেশ করে সেখানে সংসার তৈরি করার এক অভিনব অনুভূতি তৈরি করে দেয়, তখন কি হবে? আমি কিছু বুঝতে পারছি না, আপনার কোনো কথার মানেও আমি বুঝতে পারছি না। ভাস্করদা, আপনি আমাকে এক গ্লাস জল খাওয়াবেন? হ্যাঁ, তৃষ্ণার্ত, তুমি তো তৃষ্ণার্ত, তৃষ্ণা থেকে জল দেওয়া আমার কর্তব্য। কে আছো? এক গ্লাস জল নিয়ে এসো। আমার বাড়িতে একজন বিশেষ অতিথি এসেছেন, তার জন্য একটা গ্লাস জল নিয়ে এসো। জল। ভাস্করদা, ভাস্করদা, লেখার চিন্তায় তন্ময় হয়ে আছে ভাস্করদার চেতনা, তাই আমি ওনার কোনো কথাও বুঝতে পারলাম না। আমি ওনার লেখা পড়েছি, কিন্তু লেখককে দেখার সৌভাগ্য আমার কোনোদিনই হয়নি। আজ বুঝলাম লেখক মানে একক। না না, একক নয়, পালে পালে সুন্দরী মেয়ে লেখক বাবুকে ঘিরে বসে আছে। এই নিন আপনার জল। কবল থেকে মুক্তি পেয়ে চলে এসেছি, কিন্তু তুমি এখানে এলে কি করে? মেঘনাথের পোশাক গুন্ডারা তোমাকে তুলে নিয়ে যাবার পর আবার শয়তান মেঘনাথ আমার উপর অত্যাচার করতে উদ্যত হলে ওই মাতার লম্পট ভাস্করটা দুজন সমাজ বিরোধীকে দিয়ে ওই মেঘনাথকে আচ্ছা করে পিটিয়ে মাটিতে ফেলে দিয়ে আমার মাথায় ঘোমটা তুলে দিয়ে বলল, আজ থেকে তুমি ভাস্কর ব্যানার্জির বউ। ঝিলমিল। তারপর আমাকে রেজিস্ট্রি ম্যারেজে নিয়ে গিয়ে জোর করে রেজিস্ট্রি পেপারে সই করে আমাকে তার বউ সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছে। তখন থেকে এই বাড়িতে আমি রয়ে গেছি শিশির। তুমি আমাকে নিয়ে চলো শিশির, আমি পাগল হয়ে যাব। আমি সেদিন থেকে তোমার কথা ভাবতে ভাবতে পাগল হতে চলেছি। তুমি আমাকে নিয়ে চলো শিশির। লেখক ভাস্কর ব্যানার্জির স্ত্রীকে আমি এখান থেকে নিয়ে যাব কোন অধিকারে? আমি এতক্ষণে ভাস্করদার সমস্ত লেখা বুঝতে পারলাম, তাই যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যায়। কি কথা বলবে শিশির? তুমি আমাকে কি কথা বলবে? ভবিষ্যতে আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। এই দেখাই শেষ দেখা। তুমি হয়তো আমার সঙ্গে অনেক তর্ক করবে, অনেক যুক্তি দেখাবে, কিন্তু আমার যুক্তি একটাই। তোমার যুক্তি শিশির? তুমি হয়তো এই বিয়েটাকে কোনোদিন বিয়ে বলে মেনে নাওনি, কিন্তু ভাস্করদা তোমাকে কতখানি ভালোবেসেছেন তা তুমি নিজেও জানো না। যে মানুষটা সমাজের সব মানুষের জন্য শুধু আঘাতের পর আঘাত খেয়ে ক্লান্ত হয়ে পড়েছে, আমি আমার এই ভালোবাসা আজ তারই হাতে তুলে দিয়ে গেলাম, তারই হাতে তুলে দিয়ে গেলাম। কবে যে কি যে হলো ফেরে গেলাম বেহিসাবি মন রাখেনি হিসাব, কি দিয়ে কি গেলাম কবে যে
শিশির আমাকে একই কথা বলে গেল। ওই ভাস্কর বাবু আমাকে, ও সেই জন্যই বুঝি আমার ভালোবাসার পর তিনি কোনোদিন আঘাত দিতে চাননি। আমি সুন্দরী যুবতী, কই কোনোদিন তো উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি। কিন্তু কিন্তু একটু আগে আমি যাকে ঘৃণা করেছি, যার সম্বন্ধে এত বাজে বাজে কথা বলেছি, তাহলে তার সম্বন্ধে আমি এত ভালো ভালো কথা বলছি কেন? তবে কি ঘৃণা করতে করতে ওই ভাস্কর বাবুকে আমিও ভালোবেসে ফেলেছি। আমি জানি না। কি কান্নায় তুই ভেঙে পড়েছে কেন ঝিলমিল? লেখক, মেয়েটাকে আজ ভাঙা গড়ার মাঝখানে পড়তে হয়েছে লেখক। তোমার সেই ভাঙা গোড়ার সমস্যা তোমার জীবন রেখে আনবে গভীর অমাবস্যা। আনুপ, তবু তো মেয়েটাকে কোনোদিন পূর্ণিমার যন্ত্রণা সহ্য করতে হবে না? তুমি তো একটা মেয়ে। হ্যাঁ, আমি মেয়ে, আমি 100 ভাগ মেয়ে, কিন্তু আপনি 1 ভাগও পুরুষ নন। কি বললে? ঠিকই বলেছি। সারা রাত জেগে ঘরে নলে বারান্দায় বসে বই লিখেছেন, বই কোনোদিন তো ফেলতে দেখিনি পুরুষের নিঃশ্বাস। আমিও তো বারান্দায় লিখতে লিখতে কোনোদিনও শুনতে পাইনি এক অষ্টাদশীর উপবাসের দীর্ঘশ্বাস। তুমি কি শুনতে চেয়েছিলে? কি বললে? তুমি আমাকে তুমি বললে? হ্যাঁ, আজ থেকে আমি তোমাকে তুমিই বলবো। তুমি আজকে রাতে আমার সিঁদুর পরিয়ে দেবে, হাতে পরিয়ে দেবে শাঁখা সিঁদুর লহা, বলো পরিয়ে দেবে? হ্যাঁ দেবো, কিন্তু আজ নয়, অন্য কোনো দিন, অন্য একটা সুন্দর জমজমাট অনুষ্ঠান করে কত লোক নাচবে, কত লোক গাইবে, কত লোক উলুদ দেবে, শঙ্করধ্বনি দেবে, তবেই তো তোমার আমার মনের বাসনা কানায় কানায়। শুনে রাখো, আমি সেই দিনটার জন্য সবরীর মতো প্রতীক্ষা করব। শৃঙ্খলিত শব্দের বাগান, স্বপ্নের শিকড়গুলো মাটি ছুতে চায়, নীরস নিস্তব্ধ ইচ্ছা ডানা ভাঙা বিহঙ্গের মতো পাখা ঝাপটায়। আপনার হাসির মধ্যে কান্না লুকিয়ে আছে কেন লেখক? আপনি কি হারিয়ে ফেলেছেন আপনার জীবন জুড়ানো স্বপ্ন? আমি কি আমার সাহিত্যের চরিত্রের সঙ্গে কথা বলছি? না, আমি আপনার সাহিত্যের চরিত্র নই, আমি সামাজিক দুর্ভিক্ষের চরিত্র। আমি দেশ জোড়া নারী নির্যাতনের উজ্জ্বল দৃষ্টান্ত। আমি মুনাফার জমিতে পড়ে থাকা যৌবনা শতাব্দীর ক্ষত বিক্ষত লাশ। না, আমি পায়েল নই, আমি পায়েলের যমজ বোন। কি বলছো তুমি? আমার নাম দোয়েল। কি বলছো তুমি? আমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম, আজ আমি গণিকা। মেঘনাথের বউ হিসাবে মোহনলাল বাবু আমাকে ভাড়া খাটাতে বাড়িতে নিয়ে এসেছি। মানে তাহলে আসল পায়েল কোথায়? আজ থেকে কয়েক মাস আগে আপনার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ায় মোহনলাল তাকে গলা টিপে খুন করে ফেলেছে। বলে আমার সাহিত্যের রোগে পায়েলকে এই মোহনলাল গলা টিপে খুন করেছে? না, আমি কোথা আগে জানতে পারিনি কেন? আমি কেন আগে কোথা জানতে পারিনি? আপনি তো দূরের কথা, মোহনলাল বাবু আর ডাবলু ছাড়া এ কথা আর কেউ জানে না, এমনকি মেঘনাথ পর্যন্ত। তার মানে অবিকল তোমার মতো দেখতে ওই পায়েল সাজিয়ে তোমাকে ভাড়া খাটিয়ে মোহনলাল তার নিজের মুনাফা করছে, তার ভাইকে ঢোকাচ্ছে, সমাজকে ঢোকাচ্ছে। এ কথা আমি আজকে আমার সাহিত্যে লিখে দেবো। পরে লিখবেন লেখক, পরে লিখবেন। ওই দেখুন দোতলার বারান্দায় ছোট বাবু আর শঙ্কর বাবু আমাকে আপনার কাছে পাঠিয়ে ওরা দেখছে আমি আপনার সাথে কীরকম ব্যবহার করছি, তাই এই মুহূর্তে আপনাকে অভিনয় করতে হবে। আবার অভিনয় করতেই হবে। আপনার নিজে প্রাণে বাঁচবার জন্য, আপনার লেখাকে বাঁচানোর জন্য আপনাকে তো অভিনয় করতেই হবে। এই দেখুন, আমি আমার ব্যাগের মধ্যে মদের বোতলে জল ভরে নিয়ে এসেছি, এটা খেয়ে আপনি কিছুক্ষণের জন্য মাতাল হয়ে যান। আমি তোমার যৌবন, রূপ যৌবনের নেশা ধরে গেছে। নেশা শুধু নেশা ধরলেই হবে না লাগো, আমাকে আদর করতে হবে। আদর বললে? আদর রসে ভরা কলসি যে মোর
চুমুক দিয়ে নাও রসে ভরা কলসিতে মোর চুমুক দিয়ে নাও নগদ পয়সার কারবার আমার নগদ পয়সার কারবার আমার চুষে চুষে খাও রসে ভরা কলসিতে মোর চুমুক দিয়ে নাও রসে ভরা কলসিতে মোর চুমুক দিয়ে নাও মাথাটা হয় ভারী বেশি খেলে হেঁচকি ওঠে মাথাটা হয় ভারী এসো তোমায় আদর করি জড়িয়ে ধরি এসো তোমায় আদর করি জড়িয়ে ধরি লোকে বলে কেলেঙ্কারি তাই শুনে হয় লাগে মন আর লোকে বলে কেলেঙ্কারি তাই শুনে হয় লাগে মরে চুমকুরি লাগাও হায় হায় চুমকুরি লাগাও চুমকুরি লাগাও হায় চুমকুরি লাগাও তুমি তুমি যদি এখানে চরিত্রহীন না সাজিয়ে আমাকে এই মুহূর্তে থেকে না বাঁচাতে পারতে তাহলে ওই মহল্লার লোকরা আমাকে খুন করে আমাকে শেষ রেখে শেষ করতে দিত না আমি আমি তোমার ঋণ জীবনে কোনোদিন ভুলতে পারবো না বোন কি বলেন আপনি আমাকে আমাকে বোন বলে সম্বোধন করলেন কিন্তু আমি তো সত্যি একটা নোংরা মেয়ে আমি তো সত্যি গণিকা আমি তো সত্যি বড় গণিতা কে বলে তোমায় পারাঙ্গনা কে দেয় ছুতুয়ে গায়ে হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সম সতী মায়ে ওরে বোন মেয়েরা সারা জীবন কেঁদেও এই পুরুষ শাসিত সমাজের কাছ থেকে কোনোদিন মুক্তি পায়নি তাই তাই আর চোখের চাল কান্না নয় এবার থেকে শক্তি ধারণ করতে হবে শক্তি ধারণ করে অসুর দলনী হয়ে ওই অসুরের বুকে ঝাঁপিয়ে পড়তে হবে তাই হবে দাদা তাই হবে আজ আপনার পায়ে হাত দিয়ে এখানে দাঁড়িয়ে আমি শপথ করে প্রতিজ্ঞা করে বলে যাচ্ছি যে শয়তান মোহনলালের জন্য আমার বোন মরেছে আমার বাবা মরেছে ওই শয়তানটা আমাকে আমার বোনের বাড়িতে ভাড়া খাটাতে নিয়ে এসেছে ওই সন্তানটাকে আমি ছাড়বো না ওর বুক থেকে 5 লাখ করে নিয়ে কুকুরের বুকে শয়তানের মুখে ছুঁড়ে দিয়ে ওকে বুঝিয়ে দেবো ওর মতো অসুরদের দমন করতে আমিও সাধবো রক্তাক্ত গলে মরে অসুরে বিনাশিনী দুর্গা या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जागो তুমি जागो दुर्गा जागो दश অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো সাবিত্রীকে পাঠিয়েছিলাম শুয়োরের বাচ্চা ভাস্কর ব্যানার্জির বাড়ি সে না ফেরা পর্যন্ত আমি কিছুতেই স্থির থাকতে পারছি না ওই ভাস্কর যদি সাবিত্রীকে সন্দেহ করে শুধু এই ভয়েই হচ্ছে তুমি কিচ্ছু ভেবো না সেই শালা লেখকটাকে যৌবনের ছোঁয়া দিয়ে একেবারে কুপকাত করে দিয়ে এসেছি আসবার সময় ওই ভাস্করটা কি বললে বললে আবার তুমি পরশুদিন আসবে আরে পরশু কেন তুমি কাল রাতেই আসবে কিন্তু একটা কথা কি কথা এসব এখন এসব কথা থাক
না না, অত কথাবার্তা তোমাকেও বলতে হবে না, কাজের মতো একটা কাজ করে এসেছি। তুমি এখন আনন্দ করো, বুঝেছো? তোমার আনন্দ করবার জন্যে আনন্দ নাড়ু আমি পাঠিয়ে দিচ্ছি। আমার আনন্দ করার আনন্দ নাড়ু তো ওই অঞ্জনা, ওই তার সঙ্গে আমার ওই এর ব্যাপারটা কি গণিকাটা জানতে পেরে গেছে। আরে পারুক, কিছুদিনের মধ্যে এখানকার সব কাজ গুছিয়ে নিয়ে আমি তো বিদেশে চলে যাব। আর ওই ভাইটাকে তো বোকা বানিয়েছি, আর ওই যাওয়ার সময় ওই অঞ্জনা ছুরিটাকেও আমি খাকির হালুয়া খাইয়ে দিয়ে যাব। খাকির হালুয়া আবার কি জিনিস জামাই বাবু? আরে তুমিও যেমন ছোট গিন্নি, সব কথার কি মানে ধরতে আছে? আপনি নাকি আনন্দ নাড়ু খেতে চেয়েছেন, আমি কিন্তু এখন আনন্দ নাড়ু হতে পারবো না। আরে আসতে বলো, এক্ষুনি কেউ শুনতে পাবে। আরে সে তো শুনবে, আপনার প্যারে ছোট মামা সবসময় কান পেতেই আছে। আর আমি বলছি কি জামাইবু, ওই বউটা কিন্তু পায়েল নয়, অন্য কেউ। কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলেছি। আমি দেখেছি যখন তখন বউটা এই কেমনি করে উঁচু করে কাপড় তুলে ধেই ধেই করে হাঁটছে, আর শুয়ে শুয়ে আপন মনে নোংরা গান করছে। আরে ওটা হলো গিয়ে যৌবনের ধর্ম। হ্যাঁ, তোমার দিদি যখন মারা গেল, তখন তোমারও কম বয়স, আমারও কম বয়স, তোমারও যৌবন তখন টকবগ টকবগ করে ফুটছে, আর আমারও যৌবন তখন টকবগ টকবগ করে ফুটছে। তাই ছুটতে ছুটতে ফুটতে ফুটতে আমরা দুজনে একাকার হয়ে যাব। জিঙ্কুনা করে না কুনা করে না কুনা করে না জিঙ্কুনা করে না কুনা করে না জিঙ্কুনা করে না কুনা করে না কুনা করে না জিঙ্কুনা করে না কুনা করে না গুড়িয়া তুই আমার গুড়িয়া, তোর সাথে জিঙ্কুনা করে না চলিয়া মরিয়া যাচ্ছি যে মরিয়া, তুই নাই এটা কুনা করে না জিঙ্কুনা করে না কুনা করে না কুনা করে না জিঙ্কুনা করে না কুনা করে না। কি হলো দেখলে? শুধু দেখলাম না, তোমার দাদার চরিত্রের কীর্তিকলাপ তুমি নিজের চোখে দেখলে তো? দেখলাম না, অনেক কিছুই শুনলাম। শুনলে? তাহলে এবারও মুখ বুঝে চুপ করে বসে থাকবে? তোমার পাওনা গন্ডা তুমি কিছুতেই বুঝে নেবে না? দাদাকে সন্দেহ করছো? হ্যাঁ করতে হবে, প্রয়োজনে তাই করতে হবে, নাহলে আমি হরপ করে বলতে পারি তোমার দাদা তোমাকে বিক্রি করে ছেড়ে দেবে। একদম চোখ রাগাবে না বলে দিচ্ছি। বলো তো তোমার কাছে কে আপন? আমি না তোমার দাদা? বলো আমি না তোমার দাদা? তুমি। তুমি? আর সেই জন্যই বুঝি রাতের অন্ধকারে তোমার দাদা আমাকে একা একা লেখক ভাস্করটার ঘরে পাঠিয়ে দিল, আর তুমি স্বামী হয়ে মাথা হেট করে মেনে নিলে। লজ্জা করলো না? লজ্জা করলো না? হ্যাঁ তাও তো বটে, আমার ভুল হয়ে গেছে। আমি আজই আমি দাদাকে দেখে নেবো। দাঁড়াও দাঁড়াও, ধরামের মতো চিৎকার করো না, যা বলছি শোনো। ওই রাবণের বিরুদ্ধে গিয়ে বিভীষণ যেমন রামের সাহায্য নিয়েছিল, আমিও তেমনি ভাস্করদার সাহায্য নিয়ে ওই দাদার মুখ আমি ভোতা করে দেব। সে যেমন আমাকে সারা জীবন ঠকিয়েছে, আমিও তেমনি তাকে ঠকাবো ঠকাবো ঠকাবো। ভাস্করদা আমাকে যেমনটি শিখিয়েছে আমি ঠিক তেমনটি করলাম, কিন্তু আমার স্বামী ওরফে আমার ভগ্নিপতিকে আসল কথা বললাম না, পরে বলবো পরে। তার আগে আমার যমজ বোনটাকে যে মেরে ফেলতে বাধ্য করেছে তাকে আমি সহজে ছাড়বো না। প্রতিশোধের ছাইয়ের উপরে ফেলে আঁশ বটি দিয়ে পেঁচি পেঁচি কাটবো, প্রতিশোধ নেব। এই অসম বউটা, এই যখন তখন ওরকম করে সাইতলা অভ্যাসটা তুমি ত্যাগ করো তো। ও অঞ্জনা দি, আমি তো আমার কাপড় তুলি, তোমার কাপড়টা তুলি না। এই তুমি কি মেয়ে পাড়া মেয়ে নাকি? কথায় কথায় এত ছেনা খুঁজে বেড়াচ্ছ কেন বলো দেখি? মুখ সামলে কথা বলবো বলে দিচ্ছে। কি করে সামলাবো? তুমি আমার বড় করে গায়ে করে হামলে পড়ছো। কি মিছে কথা, কি মিছে কথা! আমি আমার জামাইবাবুর সঙ্গে ইয়ার্কি ঠাট্টা পর্যন্ত করি না। দাঁড়া দাঁড়া, এক্ষুনি আমি যদি আমার জামাইবাবুকে না বলি তো আমার নাম অঞ্জনাই নয়। যা যা যা, তুই গিয়ে তোর জামাইবাবুকে বল।
তুই তো তোর জামাই বাবুকে তাতিয়ে তাতিয়ে আমার ছোট বোনটাকে মেরে ফেলতে বাধ্য করেছিস। তোকে আমি ছাড়বো শয়তানি, ছাড়বো না। তোকে ছাইয়ের উপর ফেলে আজ বটি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাটবো। আমি কাটবো না, তোর জামাই বাবুকে দিয়ে কাটাবো। সে এলে এক্ষুনি তাকে খাইয়ে দেবো আমি বশীকরণের সালসা, আর সে অমনি রেগে বেগে ভেঙে ফেলবে তোর ফুটুনির মালসা। তুমি ওই সালসা মালসা কথাগুলো কার উদ্দেশ্যে বলছো? নিশ্চয় অঞ্জনার উদ্দেশ্যে। আপনার উদ্দেশ্যের মধ্যে যে ভিডিও লুকে আছে তা তো জানতাম না বড় ঠাকুর। তাহলে শুনুন, আসল কথাটা বলছি শুনুন। আপনার শালি কিন্তু কথায় কথায় আমার ছেনা খুঁজে বেড়াচ্ছে। আসল ঘটনাটা যদি জানাজানি হয় আপনার হাতে হাত করা পড়বে। সে কথায় কথায় বলছে আমি নাকি এ বাড়ির বউ নই, আমি নাকি মেয়ে পাড়ার মেয়ে। তাই নাকি? শুনবে বাবু, সেদিন পার্টির দিন তোমার শালি ওই পোষা গুন্ডা ডাবলুটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন বলো তো? কেন? তোমার শালি ওই গুন্ডাটাকে ভালোবেসে ফেলেছে। আমার পোষা গুন্ডার সঙ্গে তার ভালোবাসা? আজই আমি ওকে বাড়ি থেকে তাড়াবো। হ্যাঁ, তুমি যা বলছো তো সবই সত্যি বলছি গো, সত্যি সত্যি বড় ঠাকুর সত্যি। হ্যাঁ, তুমি ওকে তাড়াবে তো? হ্যাঁ, আজই আমি ওই শয়তানটিকে বাড়ি থেকে তাড়াবো। তাড়াবে? আমার পোষা গুন্ডার সঙ্গে অঞ্জনা, এই অঞ্জনা! কি হলো জামাইবাবু? এই শয়তানি বউটা সব দোষ স্বীকার করেছে তো? তার আগে তুই বল, কি বলবো? ওই আমার পোষা গুন্ডাকে ভালোবেসে কেন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? আপনি কি বলছেন জামাইবাবু? হ্যাঁ, যা বলছি সব সত্যি বলছি। আপনি কি বলছেন? আমি জামাই দেখবেন বড় ঠাকুর, আপনি আবার শালির গায়ে হাত তুলবেন না। আপনার তখন যখন তখন যাত্রার গায়ে হাত লাগবে। তবে রে শয়তানি। শয়তানিও নয়, শয়তানি তুই। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। জীবনে কোনোদিন আমার বাড়িতে ঢুকবি না। যাবি না? তাহলে দেখবি এই মুহূর্তে তোকে আমি গাড়ি ধার হাক্কা থেকে বাড়ি থেকে বের করবো। চল চল বলছি, চল চল চল। সবে 4 কলা দেখানো হলো, এখনো 14 কলা বাকি। কলার কথা পরে হবে। ওই শয়তান মোহনলালকে আমি বুঝিয়ে দেবো যে বাপ কখনো কোনোদিন বাপকে ছাড়ে না। মোহনলালকে আজ আমি বোঝাবো যে বাপ কখনো কোনোদিন বাপকে ছাড়ে না। কোথায় গেল শয়তান? আরে আরে যা, কলার কথা পরে হবে। এখন মোহনলালকে আমি বুঝিয়ে দেবো যে বাপ কখনো বাপকে ছাড়ে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শয়তান মোহনলাল মদ খেতে গেল। যাক, এরপর ভাস্করদার কথা মতো মেঘনাথকে ভাস্করদার কাছে নিয়ে গিয়ে আমি ক্ষমা চাইয়ে দেব। তারপর ওই শয়তান মোহনলাল 2 নম্বরই করে যত সম্পত্তি করেছে ওর গলায় আঙুল দিয়ে বের করে নেব। শয়তান মোহনলাল, এবার দেখালাম আমি 5 কলা। নারী মাত্রই কলাবতী। নারীর হৃদয়ে আছে ঘর বাঁধার নেশা, তার চোখের দৃষ্টিতে আছে সৃষ্টির প্রেরণা। নারী হাসলে পুরুষ মুক্ত হয়, পুরুষ যুগে যুগে পরাজিত হয় নারীর কান্নার কাছে। তাই কখন যে পুরুষের মনে নারী তার চরিত্রের ইন্দ্রধনুর রং ছড়িয়ে দেয় পুরুষ তা বুঝতেই পারে না। দেখি আমার প্রতিবাদীর সাহিত্যে আমি নারী সম্পর্কে কেন এত কথা লিখছি? তাহলে কি আমি ঝিলমিলকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছি? না না, এ হতে পারে না, আমার লেখাটা ভুল হয়ে গেছে। তাই এই লেখাটা আমি আপাতত ছিঁড়ে দেবো। লেখাটাকে ছিঁড়ে ফেলতে যাচ্ছে কেন লেখক? ভাষাগুলো ভুল হয়ে গেছে। ভাষা ভুল হয়ে গেলেও আশা তো ভুল হয়ে যায়নি। কে কে তুমি? লিখতে লিখতে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই তুমি আমাকে চিনতে পারছো না। ঝিলমিল, আমি তোমার স্ত্রী ঝিলমিল। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো তো তুমি? হ্যাঁ, দিদি আমাকে গয়নাগুলো সাইডে পরিয়ে দিয়েছে। এবার এই সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে তুমি আমার সিঁদুরে পরিয়ে দাও। আমি তোমার সিঁদুরে সিঁদুর পরিয়ে দিই বলে তুমি আমার উপর অভিমান করেছো, তাই না ঝিলমিল? হ্যাঁ, আমার বুকের ভিতর আদি অরণ্য রাত্রি ছাতি পিটে মরছি, তাকে তুমি বুঝতে পারছো না? তোমার কি হৃদয় নেই? হৃদয় হৃদয় সে বড় লোভী, হৃদয় সে বড়
স্বপ্ন নির্ভর। তাই হৃদয় যে মাঝে মাঝে হৃদয় খুঁজতে গিয়ে নির্দয় হয়ে নিজেই হৃদয়হীন হয়ে পড়ে। তুমি কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে? না, পাগল হবো না। আমার জীবনের সামান্যতম দুর্বলতাকে কাটিয়ে নিয়ে আমি আবার লেখার সাম্রাজ্যে ডুবে যেতে চাই। তোমার সেই সামান্যতম দুর্বলতাকে তোমার মনটাকে দুর্বল করে দিয়েছে। শুধু কাঁপিয়েই দেয়নি ঝিলমিল, কাঁপিয়ে দেয়নি। মনে হচ্ছে সাহারা মরুভূমি থেকে এক রাস তপ্ত বালুরাশি আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ছে। আপনার হৃদয় চেরা পুঁজির আকাশ থেকে একখানা মেঘ ধার করে নিয়ে এসে এক পশলা বৃষ্টি ছড়িয়ে দিতে। হে বসন্ত, তুমি কেন এলে এই গভীর গহন শীতে? লেখক উনি বোধহয় ভুল করেছেন, ভোর ভেবে উঠে এসেছেন কাক জ্যোৎস্না রাত্রে। মিসেস ব্যানার্জি, আমি এক উদাসীন কাঙচিল এখন উড়ে বেড়াচ্ছি ওই সমুদ্র সৈকতে। হাসছেন কেন? না, হাসছি না। আমি আমার জীবনের সঙ্গে অঙ্ক কষছি। অঙ্ক? হ্যাঁ, সে এক গভীর মানুষাঙ্ক। আমি তোমাদেরকে দুটো প্রশ্ন করে সেই অঙ্কের সমাধান জেনে নিতে চাই। বলো শিশির, বলো তুমি আমার কাছ থেকে কি চাও? লেখা না আমার সাহচর্য? হে আচার্য, শুধু লেখা চাই, লেখা। এবার তুমি বলো শিল্পীর, তুমি আমার কাছ থেকে কি চাও? লেখা না ওই এক চিলতে সিঁদুর? আমি তোমার কাছ থেকে আমি লেখা চাই, লেখা। তাহলে তোমরা দুজনে দূরে দাঁড়িয়ে গেছো, একা দাঁড়িয়ে এসো, কাছে এসো। তোমাদেরকে নিয়ে আমি এক নতুন লেখা লিখতে চাই, তারপর এই সমাজ আমি ইতিহাস হয়ে যাই। কোনো কিন্তু নয়। এই দেখো, আমার শেষ কাজটা শেষ করতে দাও। কি কাজ শেষ করবে তুমি? আমি তোমার বিবাহিত স্ত্রী, তুমি না আমাকে বিয়ে করেছো। এই দেখো ঝিলমিল, আমি তোমার বিবাহ বিচ্ছেদের নোটিশে আগের থেকেই সই করে রেখেছি। আমি আজ ভাস্কর কণ্ঠে ঘোষণা করতে চাই, শিশির, ঝিলমিলকে আমি সেদিন সত্যিকারের বিয়ে করিনি। ওই মোহনলালের গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ের নামে প্রহসন করেছিলাম মাত্র। তোমরা দুজনকে গভীরভাবে ভালোবাসো। একটা ছোট্ট দুর্ঘটনা তোমাদেরকে দূরে সরিয়ে দিয়েছিল। আমি সময়ের অপেক্ষায় ছিলাম। এসো, আজ আমি তোমাদের দুজনের ভালোবাসা এক করে দিই। বলো, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আমি মনে খেলিছ প্রলয় সৃষ্টিত পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আমি মনে খেলিছ। তুমি নিজের হাতেই নিজের স্বপ্নে এইভাবে গলা টিপে শেষ করে দিল ঠাকুরপো, এইভাবে গলা টিপে। হে পৃথিবী, তুমি আমার কাছ থেকে আর কি চাও? আমি আমার জীবনের প্রথম ভালোবাসা সত্য ন্যায় আদর্শ প্রেমের হাতে তুলে দিলাম। বলো তুমি আমার কাছ থেকে আর কি চাও? আমি তোমার কাছে একটা জিনিস ভিক্ষে চাইতে এসেছি দাদা। বলে ফেল তোর চাটা বলে ফেল। আমার এখন অনেক কাজ বাকি, আমার এখন অনেক লেখা লিখতে হবে। তোমার জীবনের শত্রুকে, তোমার বোনের জীবনের ভালোবাসাকে তোমায় ক্ষমা করতে হবে দাদা। তুই কি মেঘনাথকে ভালোবেসে ফেলেছিস? দাদা, আমি আমি মেঘনাথের সন্তানের মা হতে চলেছি। কি বলছিস? তুই মেঘনাথের সন্তানের মা হতে চলেছিস? মেঘনাথ কোথায় জানে? কোথায় সে? বারান্দায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দাদা। লজ্জায় সে তোমার কাছে আসতে পারেনি দাদা। আসতে দে তাকে আমার কাছে আসতে দে।
নূতন চরিত্রকে আমার কাছে আসতে দে, নূতন চরিত্রকে আমার কাছে বলতে দে। আমাকে ক্ষমা করুন ভাস্কর দা, পায়েলের মুখে যখন সব কথা শুনেছেন তখন আমাকে ক্ষমা করে এই নরক থেকে উদ্ধার করুন। মেঘনাথ, ওঠো ওঠো, তোমার স্থান ওখানে নয়, তোমার স্থান আমার বুকে। তুমি আমার শত্রু নও, তুমি আমার কাছে গভীর অনুশোচনা। ভাস্কর দা, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলো বলো, দাদাকে তুমি সবকিছু বুঝিয়ে বুঝিয়ে বলো। সাজিয়ে গুছিয়ে আমি কথা বলতে পারি না, নিজেকে সাজিয়ে গুছিয়ে মানুষের কাছে মিশতেও পারি না। এই দুঃশাসন যেমন সারা জীবন দুর্যোধনের কথা মতো পথ চলেছে, আমিও তো এমনি সারা জীবন দুঃশাসন হয়ে আছি। তবু তবু আমি মুখে বললেও রাবণের ভাই বিভীষণ হতে চাই না। আমি হতে চাই অন্ধকারের জন্য ভীষণ, অন্যায়ের বিরুদ্ধে ভীষণ, পাপের বিরুদ্ধে ভীষণ ভীষণ ভীষণ। ভাস্কর দা, বলো ভাই। আপনি আমাকে ভীষণ হওয়ার মন্ত্রটা শিখিয়ে দিবেন? তোমায় আমি সে মন্ত্র শিখিয়ে দেবো ভাই, কিন্তু তার আগে আমি তোমাকে দুটো প্রশ্ন করতে চাই। বলুন দাদা। বলো, পায়েলকে তুমি কতখানি ভালোবাসো? বলো বলো, উত্তর দাও, চুপ করে থেকো না। তোমার উত্তরের উপরে আমার অনেক কিছু নির্ভর করছে। পায়েলকে ছাড়া আমি বাঁচবো না ভাস্কর দা। গুড, তোমার উত্তরে আমি খুশি। এরপর তুমি বলো, পায়েলকে তোমার কাছ থেকে জোর করে কেড়ে নিতে চাই। আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতে কেউ পায়েলকে কেড়ে নিতে পারবে না ভাস্কর দা, কেউ না। তাহলে এসো, আমাদের আর টাইম সময় নষ্ট করার সময় নেই। আমাদের আসল শত্রু ওই মোহনলাল মজুমদার। নয় ভয় হবে হবে জয়, ভুলে যাবে ভুলে যাবে নয় 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 ভয় হবে হবে জয়, ভুলে যাবে ভুলে যাবে প্রকাশিত হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। ভাস্কর ব্যানার্জির লেখা সত্যযুগ আসছে, প্রকাশিত হয়ে বাজারে বেরিয়ে গেছে। কিন্তু কি করে তা সম্ভব? আমি যাই সন্ধ্যায় ভাস্করের শেষ লেখাটা নষ্ট করে দেওয়ার জন্য সেদিনের গণিকাটিকে ওই ভাস্করের কাছে পাঠিয়ে দিয়েছি। যে গণিকাটা দেখতে অবিকল আপনার ছোট ভাইয়ের স্ত্রীর মতো। হ্যাঁ তাকে পাঠিয়েছি। হ্যাঁ আমি তাকে পাঠিয়েছি। তাহলে শুনুন মোহনলাল বাবু, সেই গণিকাটা ভাস্করের সামনে দিকে একেবারে অন্যরকম হয়ে গেছে। এই বাড়ির সমস্ত গোপন খবর সে ভাস্করকে বলে দিয়েছে, আর ভাস্কর বাবু তার বইয়ের মধ্যে হুবহু ছেপে দিয়েছে। তাহলে কি হবে ছোট বাবু? আমরা কি তাহলে ধরা পড়ে যাবো? হ্যাঁ, ধরা তো পড়তে হবে মোহনলাল বাবু, ধরা তো পড়তে হবে। যতদিন পালিয়ে বেড়ানো যায় ততদিনই ভালো। তাই আজ আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। আমাকে একে ফেলে যাবেন না ছোট বাবু, আমাকে একে ফেলে যাবেন না। আমার ভীষণ ভয় করছে। হ্যাঁ, জীবনে আমি অনেক পাপ করেছি, কিন্তু এত ভয় জীবনে আমি কোনো দিনও পাইনি। কেবলই মনে হচ্ছে সব মরা মানুষগুলো জ্যান্ত হয়ে আমার গলা টিপে ধরতে আসছে। আপনি আমাকে বাঁচান ছোট, আপনি আমাকে বাঁচান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আমার সাথে আসুন, দেখি আপনার জন্য আমি কি ব্যবস্থা করতে পারি। চলুন। ভাস্করদার বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলাম ওই ছোট বাবু আর মোহনলাল কি সব যুক্তি করতে করতে বাড়ির ভেতরে চলে গেল। তবে কি ওরা ভাস্করদার বিরুদ্ধে নতুন করে কোনো ষড়যন্ত্র করছে? মেঘনা তো বাড়িতে নেই, কখনো ফিরবে কে জানে। যাই হোক, যেমন করে কৌশল করে আমাকে ব্যাপারটা জানতেই হবে। না রে শয়তানি, কৌশল প্রয়োগ করে তুই কোনো কিছুই জানতে পারবি না। এসব আপনি কি বলছেন বড় ঠাকুর? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবি তখন যখন বেঈমানির শাস্তি তুই হাতে নাতে পাবি। আমি আপনার সঙ্গে কি বেঈমানি করেছি? তুই ডাবলুকে সরিয়ে দিয়েছিস, শিশিরকে দাঁড়াতে বাধ্য করেছিস, আমার শালি অঞ্জনাকে তাড়িয়ে দিয়েছিস, ভাস্করকে নষ্ট করতে গিয়ে তুই আমার গোপন ব্যবসার খবর, এ বাড়ির সব খবর তুই এদের কানে বলে দিয়েছিস। হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেলেন বড় ঠাকুর? আজ আমি তো যৌবনের রস নিংড়ে নেব, তারপর আমার সঙ্গে বেঈমানি করার ফল তোকে আমি হাতে নাতে বুঝিয়ে দেব। আপনি কি পাগল হয়ে গেলেন বড় ঠাকুর? খবরদার, মুখ সামলে কথা বলবি হারামজাদি বেশ্যা। ছি 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 ছি, ভাসুর হয়ে ভাদর বউকে আপনি বেশ্যা বলছেন? আপনার ভাই যদি জানতে পায় তাহলে কি তার রক্ষে থাকবে না। কে? মেঘনাথ? আরে ওটা তো একটা বোকা রাম ছাগল, ওকে আমি যা বোঝাবো ও তাই বুঝবে।
ওকে আমি যা করতে বলবো ও তাই করবে, তাছাড়া ওর কোনো কিছু করার ক্ষমতাই নেই। এছাড়াও জানে না এ বাড়ির বিষয়, সম্পত্তির ব্যাংক ব্যালেন্স, এসবের আসল মালিক আমি। আপনি নতুন করে আমার সর্বনাশ করবেন না। বিশ্বাস করুন, আমার গর্ভে আছে আপনার ভাইয়ের সন্তান। কি বললি? ফেসার পেটে মজুমদার বাড়ির সন্তান? তোর পেটে লাথি মেরে ওটাকে আমি তোমার এত বড় সাহস আমার স্ত্রী গায়ে হাত দাও? দেখো, তুমি আবার জানো তোমার দাদার গায়ে হাত তুলো না। তোমার তো আবার যখন তখন যার তার গায়ে হাত তোলা হবে। চুপ কর হারামজাদি বেশ্যা! চুপ কর জানোয়ার! তুই আমার স্ত্রীকে বেশ্যা বললি? বেশ্যাকে বেশ্যা বলবো না কি বলবো? ওকে আমি 100 বার বেশ্যা বলবো। কি তুই জিজ্ঞেস করো আসল পরিচয়টা কি? বলবো বলবো, আমার পরিচয় আজ আমি নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে একটিবার তোমার দাদাকে জিজ্ঞাসা করো তো, কিছু করতে গিয়ে যদি সাপ বেরিয়ে পড়ে, সেই সাপের বিষাক্ত ছোবল কি উনি সহ্য করতে পারবেন? পায়েল, হ্যাঁ হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কে বৌমা? আমি তো দেহ অপসারিণী গণিকা, আমার নাম সাবিত্রী। সাবিত্রী? কি বলছো পায়েল? ঠিকই বলছি। আমার চোখ মুখ চলা বলা কথাবার্তা পায়েলের মতো হলেও আমি তোমার স্ত্রী পায়েল নই। আমি পায়েলের যমজ বোন, আমার নাম দোয়েল। আমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম, আজ আমি গণিকা। তোমার দাদা আমাকে টাকা পয়সা গয়না গাটির লোভ দেখিয়ে এ বাড়িতে তোমার বউ হিসাবে ভাড়া খাটাতে নিয়ে এসেছে। তোমার দাদাকে জিজ্ঞাসা করো তোমার স্ত্রী পায়েল কোথায়। দাদা বলো, পায়েল কোথায়? ভাই, ওই তুই যেদিন দার্জিলিং গেছিলি না, সেদিন পায়েল বাড়ি ছেড়ে পালিয়ে। মিথ্যে কথা! আজ থেকে কয়েক মাস আগে ভাস্করদার বিরুদ্ধে নির্যাতনের প্রতিবাদ করতে যাওয়ায় তোমার দাদা তোমার স্ত্রী পায়েলের গলা টিপে মেরে ফেলে তার লাশ ওই বাগান বাড়িতে পুঁতে ফেলেছে। বল পায়েল কোথায়? পায়েলকে কেন তুই খুন করেছিস? পায়েলকে আমি খুন করেছি? না 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 না, পায়েলকে আমি খুন করিনি। কি 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 তার মানে? কে 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 তার সাক্ষী? তুমি? আমি তোদের বাবা। আরে আরে, ওটা তো একটা পাগল। একদম ওর কথা শুনিস না, একদম ওর কথা শুনিস না। হে পাগলা, এই এই যাও এখান থেকে, যাও যাও। না, আমি পাগল নই। ও শয়তানটা আমাকে পাগল সাজিয়ে বন্দি করে রেখে দিয়েছে। বাবা, সেদিন পাগলের মধ্যে বাগানের মধ্যে একটা মেয়ে মানুষের লাশ তো চুপি চুপি পুঁতে দিয়েছিল। আমি সেটা দেখে ফেলেছি, কিন্তু আগলের মতো দেখতে ওই পাগলের মতো মেয়েটা ধূপের আড়ালে লুকিয়ে ছিল। আমি আজ সোনার একটা কঙ্কাল পেয়েছি। দেখতো এই কঙ্কালটা চিনতে পারিস কি না? দেখি, এ তো পায়েলের হাত। হ্যাঁ, ওরা এই সময় কান্নায় ভেঙে পড়েছে। হ্যাঁ, এই সুযোগ, আমি এখান থেকে পালিয়ে যাই। কে তুই? আমি সত্য যুগের লেখক ভাস্কর ব্যানার্জি। আমি আজ তোর মৃত্যু যজ্ঞের প্রধান পুরোহিতের অভিনয় করব। আজ যে আমার ভারত মাতাকে অভিনয় করেছি, নির্যাতিত করেছে, অত্যাচারিত করেছে, আমি তাকে ছেড়ে কথা বলবো না। আর তোমাকে এই পড়াশোনা শয়তানটার উচিত শিক্ষা হয়েছে। সিপাই, ডেড বডিটা গাড়ি তুলুন। সিপাই, ডেড বডিটা গাড়ি তুলুন। অফিসার হাসিম, ক্ষমা করবেন, আমি ডাবলু মাস্টারের ছদ্মবেশে মহানবাবু সভাপতি সাক্ষী। আমার নাম প্রণব রায়, সিবিআই অফিসার। আইন আইনে পরে চলবে ভাস্কর বাবু। অফিসার
আপনি ভাস্কর বাবুকে আইন নিজে তুলে নেওয়া এবং মহানবাবু হত্যার গ্রেপ্তার করুন। দাঁড়ান অফিসার, আমাকে 1 মিনিট সময় দিন। এই নির্যাতিত ভারতবাসীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমি যে হাতে কলম ধরে নিয়েছিলাম সেই কলম ছেড়ে আমি কুঠা তুলে নেওয়ার জন্য, চরিত্রের থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে আসার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আইনের পথেই চলবে, কেউ আমরা আইনের ঊর্ধ্বে নই। আমি চললাম, বিদায়। কিন্তু দাদা, এবার তো আমাকেও এ বাড়ি থেকে চলে যেতে হবে। তুমি কেন যাবে পায়েল? কিন্তু কি পরিচয়ে আমি এ বাড়িতে থাকবো? আমার ছোট ছেলে মেঘনাথের স্ত্রী আর এই বসুদেব মজুমদারের ছোট বৌমা হয়ে বাবা, তোরা আবার ফুকে আয় আয়। সাবাস সাবাস সাবাস। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলি প্রতি মুহূর্তে চিত্রিত হয়ে আগামী দিনে তৈরি করবে সত্যযুগ। আগামী পৃথিবীর জননী গর্ভে যেসব ভ্রূণ জন্মাবে, যারা দেশকে ভালোবাসবে, যারা মাকে ভালোবাসবে, যারা মনুষ্যত্বকে ভালোবাসবে, তাদের মধ্য থেকে আগামী দিনে কেউ লিখবে কলিযুগের মহাকাব্য সত্যযুগ আসছে। সত্যযুগ আসছে, 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 সত্যযুগ আসছে। ধন্যবাদ।